রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ দফায় প্রায় 1 মাস ধরে হাসপাতালে ভর্তি তিনি। আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি তো সকাল থেকেই জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার, এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন? এসিতা, যদি আমি একটু বলতে চাই তার সবশেষ শারীরিক অবস্থা বিষয়ে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু আমাদেরকে 4 থেকে 5 দিন আগে সংবাদ সম্মেলন করেছেন। তিনি যেটা জানিয়েছিলেন যে ইলেকটিভ ভেন্টিলেশনে আছেন এবং কি তিনি চিকিৎসা নিতে পারছেন। তার নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তার পুত্রবধূ জুবাইদুর রহমান তিনি কিন্তু বলা যায় দিনে 2 বার করে আসেন এবং কি দেখভাল করেন। সেই বিষয়ে কেন্দ্র করে যদি আমি একটু বলতে চাই, এখন পর্যন্ত আজকে তার পুত্রবধূ জুবাইদুর রহমান এখন পর্যন্ত আসেননি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রতিদিন তার এই নিবিড় পর্যবেক্ষণের সবশেষ পরিস্থিতি, শারীরিক পরিস্থিতির বিষয়ে কিন্তু একটি বোর্ড বসা হয়, সেটা রাত 9টা নাগাদ বসেন এবং কি পরবর্তীতে যে আসলে তার কি ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া প্রয়োজন, কি অবস্থা আছে সেসব বিষয় কিন্তু সেগুলোতে আলোচনা করা হয়। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে এই বিষয়ে আসলে কোনো ধরনের যে তথ্য দেয়া বা কোনো বিষয় যে শারীরিক অবস্থা কি জটিলতা আছে কিনা বা সেসব বিষয় কিন্তু একমাত্র দিতে পারেন তিনি ডাক্তার জাহিদ হোসেন তিনি। তো সেক্ষেত্রে বলা যায় যে তিনি যে ভেন্টিলেশনে আছেন এবং কি তার শারীরিক কন্ডিশন অনুযায়ী তাকে কিন্তু লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এখন অবধি যেহেতু তার লন্ডনে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ তার শারীরিক অবস্থার উপরেই নির্ভর করছে তার লন্ডনে যাওয়া, সেই বিষয়টা কিন্তু চূড়ান্ত হয়নি। তবে এটা আসলে ডাক্তারদের বা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্তটা নেবে। আর পাশাপাশি আমি যদি বলতে চাই যে এই ইলেকটিভ ভেন্টিলেশন সেটা হচ্ছে তার গুরুতর অবস্থা যাতে না হয় পরবর্তী সময়ে, সেই ভবিষ্যতে যাতে করে কোনো ধরনের জটিলতা বা বাড়তি না হয়, সেক্ষেত্রে কিন্তু ইলেকটিভ এই ভেন্টিলেশনে রাখা হয়েছে। তো সবকিছু মিলেই আসলে অপেক্ষা করতে হবে চিকিৎসকদের মাধ্যমে কি আসে, পরিকল্পনা কি আসে বা তার শারীরিক সবশেষ পরিস্থিতি, সেটা আসলে পরবর্তীতে বলা যেতে পারে সংবাদ সম্মেলনের মাধ্যমে। এই ছিল এখান থেকে তার সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজনীতিবিদদের দিবসের রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের খাদ্য নিরাপত্তায় কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আর অপর এক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ৭১ ও ২৪-এর গণহত্যাকারীরা দেশকে বিপন্ন করতে পারে, সিদ্ধান্ত নিতে ভুল হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এখনো সন্দেহ দেখা দিয়েছে নানানভাবে, সেটি হচ্ছে মহল বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। এই জায়গাটায় আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনো অর্থের স্বার্থে আমাদেরকে এক থাকতে হবে। আজকে এই সরকার এসে বলছে সংস্কার করবে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা এমন একটি অবস্থান নিয়েছিল, তারা সংস্কার করে বাংলাদেশকে একটি কি বলে এটাকে, একটি স্বপ্নিক দেশে তারা রূপান্তরিত করে দেবে। গুম ও শতাধিক হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি ২১শে ডিসেম্বর। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, প্রসিকিউশন কি বলল, বিস্তারিত জানাবেন। দেখুন ঈশিতা, প্রসিকিউশন কিছুক্ষণ আগে আমরা সাংবাদিকদের ব্রিফ করলেন যে বরখাস্তকৃত জিয়াউল আহসান তাকে সকালেই হাজির করা হয়েছিল। আমরা সেটি আগেই জানিয়েছিলাম। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক যে অভিযোগ সেটি আজকে দাখিল করা হয়েছে। এর আগেও একাধিকবার তাকে এখানে আনা হয়। তাকে পরবর্তী সশরীরে হাজিরার জন্য সেটা ২১শে ডিসেম্বর সেটি ধার্য করেছে আদালত। আর এমনি আগে জানিয়েছিলাম যে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে গুম, খুন সহ 3টি অভিযোগ আনুষ্ঠানিক দাখিল করা হয়েছে। আপনি জানেন যে আজকে প্রসিকিউশন বললেন যে আসলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে, হত্যার অভিযোগ পাওয়া গেছে 50টির বেশি, এবং সেই 50টি যে খুন করেছেন সেটি সরাসরি এর মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউল আহসান এবং শেখ হাসিনার নির্দেশে এগুলি তারা করেছিলেন। এবং এই 50টি খুন তারা কোথায় কিভাবে করেছেন সেটারও বর্ণনা দিয়েছেন সাংবাদিকদের কাছে। এতে বলছেন তার বিরুদ্ধে আরও 300 থেকে 500-র মতো খুনের অভিযোগ আছে, সেই কথাগুলো তারা বলছেন। আর এছাড়া আদালতে সকালে আমরা দেখেছি যে আনিসুল হক এবং সালমান এফ রহমান তাদেরকে আজকে হাজির করা হয়েছে এবং তাদের শুনানি হয়তো শেষ হয়েছে কিছুক্ষণ
আনুষ্ঠানিকভাবে আবার আমাদেরকে জানানো হবে এবং তাদেরকে এই যে অভিযোগ গঠনের শুনানি পরবর্তী শুনানি 22 ডিসেম্বর সেটি আমাদেরকে জানিয়েছেন। তো আপাতত এই ছিল এখানে আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা অপেক্ষা করছি পরবর্তী যে প্রসিকিউটর আমাদের সাথে কথা বলবেন সেই জন্য আমরা অপেক্ষা করছি। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন, আপনাকে ধন্যবাদ। বিভিন্ন দেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল ও প্রতারণা। এই অবস্থা থেকে উত্তরণ জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণ সমাজকে দেশের মূল সম্পদ উল্লেখ করে জালিয়াতির দেশ হিসেবে নয়, সগৌরবে প্রশিক্ষণ আর দক্ষতা দিয়ে বিদেশের মাটিতে জাতির নাম উজ্জ্বলের আহ্বান জানান তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন শ্রমশক্তি তৈরি তুলে ধরেন বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমবাজারের ইতিবাচক সম্ভাবনা আর বাস্তব চিত্র। বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের শ্রমবাজারে অপার সুযোগ থাকলেও জালিয়াতির অভিযোগে সেই শ্রমবাজার যেন বন্ধ না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে। যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সব করে ফেলতে পারি, দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে, জালিয়াতির থেকে বাঁচতে পারে, এটাকে ঠেকানোর কোনো উপায় নেই। কারণ এই রেয়ার মিনারেল তাকে আসতেই হবে, এই খনিজটাকে খোঁজ নিতেই হবে এবং সেটা সন্ধান করতে হবে। সন্ধান করলে এই খনিজ গোড়াটাই সেখানে আসতে হবে। এই হলো গোড়া। সঠিক প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। আর ওই অনুষ্ঠানেই প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী নির্বাচনে ভোট দিতে এখন পর্যন্ত 50 লাখের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। কত সরকার কতভাবে চেষ্টা করেছে, আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করছি অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। আমাদের এখন পর্যন্ত দুইটা বড় চ্যালেঞ্জ রয়েছে। হুন্ডির যে চ্যালেঞ্জ সেটা অনেকাংশে কমেছে, কিন্তু এই যে মধ্যস্বত্বভোগীরা যে আপনার প্রবাসী কর্মীদেরকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যায়, কি অবর্ণনীয় পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এগুলি যদি চেঞ্জ করার জন্য আমরা অনেক আইনগত পরিবর্তন করেছি। সাব এজেন্টদেরকেও জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করেছি। দালাল চক্র দ্বারা প্রভাবমুক্ত থেকে দেশের শ্রমবাজারকে রক্ষার তাগিদ দেন উপদেষ্টা। এইভাবে প্র্যাকটিস না করলে আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ টেলিভিশন সহ সব বেসরকারি টেলিভিশনে প্রচারণায় প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সকালে এক বিবৃতিতে এই আহ্বান জানায় কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনী সংলাপ পরিবেশনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান সুযোগ প্রদানের বিষয়টি লক্ষ্য রাখা প্রয়োজন বলে জানায় কমিশন। এছাড়া নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে দেশের সব ভোট কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলেও জানানো হয়। নির্বাচন কমিশনে সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন ইতিমধ্যেই কিন্তু নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আমরা দেখেছি তফসিল ঘোষণার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 12 ফেব্রুয়ারি কিন্তু ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে বলে আমরা ইতিমধ্যে জানি, সকলেই জানি। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। ইতিমধ্যে তারা সব ধরনের সহযোগিতা বিভিন্ন প্রতিনিধির সাথে কথা বলছেন এবং গতানুগতিকভাবেই কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এই বৈঠকটি কিন্তু খুব গুরুত্ব দিচ্ছেন, কারণ নিরাপত্তা, বাড়তি নিরাপত্তাটাকে মূলত তারা প্রাধান্য দিচ্ছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা কিন্তু বলছেন কোনোভাবে নির্বাচনে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই বিষয়টি সকলের মাঝে তুলে ধরতে হবে। মানুষকে আশ্বস্ত করতে হবে যে এবারে নির্বাচন গত 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মতো কোনোভাবেই হবে না। এটি একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আর এই লক্ষ্যে কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আপনাকে যদি বলি, কিছুক্ষণ আগে একটি আমরা কার্য বিবরণী পেয়েছিলাম, আমাদের ডিবিসি নিউজের হাতে এটি কার্য বিবরণী এসেছে। সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে এবারে নির্বাচনে সুষ্ঠু রাখার ক্ষেত্রে এবং কোনোভাবে যেন সহিংসতা না হয় সেটি রোধ করার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিসি ক্যামেরা থাকবে প্রতিটি কেন্দ্রে, ভোট কেন্দ্রে। আপনি জানেন যে এবার প্রায় 44,000-এর মতো সিসি ক্যামেরা থাকবেন, ভোট কেন্দ্র থাকবে। আর এই ভোট কেন্দ্রগুলোতে প্রতিটাটি প্রায় সিসি ক্যামেরা নিশ্চিত করার তাগিদ দিচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন বলছে যে গতবার তারা ভেবেছিল
ভেবেছিলেন যে সিসি ক্যামেরার ব্যয়বহুলের কারণে তারা সিসি ক্যামেরাটাকে স্থাপন করতে চাচ্ছিলেন না, কিন্তু পরবর্তীতে মাঠ পর্যায়ে যে তথ্যগুলো এসেছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আসলে সিসি ক্যামেরা যে ব্যয়বহুলের খরচ বিষয়টা আসছে সেটি আসলে ওভাবে হচ্ছে না, বেশ কিছু জায়গায় সচল আছে, সেগুলো দিয়ে এক কথায় সব মিলিয়েই তারা কিন্তু একটি গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে পারবেন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু নূপুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 209 নরসিংদী 2-এ। প্রিয় দর্শক, স্বাগত CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিংদী 2-এ, আর আমাদের এই আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী এরিয়া নিয়ে, নির্বাচনের আসনে জনগণ নিয়ে তার পরিকল্পনা কি রয়েছে। জনাব আমজাদ হোসেন, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি এই আসনে নির্বাচিত হলে আপনার এই নির্বাচনী এরিয়া নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নরসিংদী 2 সংসদীয় আসনটি একটি অবহেলিত আসন। এখানকার জনগণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তে বিভক্ত। একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ার পরেও এখানে মানুষের জীবনমান খুবই নিম্নমানের। তাদের জীবনমানের উন্নয়ন একটি বড় চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জটি গ্রহণ করব ইনশাআল্লাহ, মানুষের জীবনমান উন্নয়ন করা। আমরা এই আসনে আমাদের আরেকটি চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান। এইখানে শিক্ষিত বেকার আছে, স্বল্প শিক্ষিত বেকার আছে, মৌসুমি বেকার আছে। এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারলে এটা জনসম্পদ নয়, বিপদে পরিণত হবে। এই জন্য কর্মসংস্থানের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব অবশ্যই দিতে হবে। আমরা সেটা করব ইনশাআল্লাহ। এই কর্মসংস্থানের ব্যাপারে অনেকগুলি পরিকল্পনাই পার্সোনালি আমি নিয়েছি, সেগুলো আমরা এক এক করে পরবর্তীতে জানাবো, বাস্তবায়ন করব। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান বলতে মানসম্মত কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, এবং জাতীয় মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে নেই। বড় প্রতিষ্ঠান নেই, বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল কলেজ নেই, ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, হাসপাতাল, বড় ধরনের হাসপাতাল নেই। আমরা এই চ্যালেঞ্জগুলো নিতে হবে আমাদেরকে। জনগণের স্বাস্থ্যসেবা, শিক্ষাসেবা নিশ্চিতের জন্য এই কাজগুলো আমাদেরকে করতে হবে। একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল নরসিংদীবাসীর অনেক পুরনো দাবি, কোনো সরকারি এ দাবি পূরণ করেনি। আমরা ইনশাআল্লাহ যদি জনগণ চিন্তা করে তাহলে সেই দাবিটি পূরণের ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকবে। আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই, আপনি কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা এই সামনে নির্বাচনী কাজ করতে গিয়ে? খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি টাচ করেছেন। আমাদের শুরু থেকে কোনো প্রতিবন্ধকতা ছিল না, কিন্তু দিন যতই যাচ্ছে প্রতিবন্ধকতা আসছে। ইতিমধ্যেই আমাদের 3 জন দাঁড়িপাল্লার সমর্থককে দাঁড়িপাল্লার সমর্থক হওয়ার কারণে গ্রেফতার করা হয়েছে। সোহানকে নেহাবো থেকে গ্রেফতার করা হয়েছে। গত 2 দিন আগে আমাদের জিনারদির বারারচর থেকে মহিন এবং জাহিদ নামে 2 নেতাকর্মীকে, যারা দাঁড়িপাল্লার সমর্থক, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের ক্ষেত্রে সবচেয়ে নিন্দনীয় বিষয় যেটা, যে এখানে প্রশাসনই অতি উৎসাহী হয়ে লোকজনকে বলছে তোরা দাঁড়িপাল্লা করস, তাদেরকে থাকতে দেব না। এটা হলো একটা দুঃখজনক বিষয়। এই বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন বলছে বিষয়টা দেখবে, ভবিষ্যতে যেমন না হয় সেটা দেখবে। এরপরে আছে প্রতিপক্ষের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তারা হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। আমরা একটা জায়গায় ক্যাম্পিং করে আসলাম, দেখা গেল পরবর্তীতে তারা গিয়ে সেখানে চাঁদা চাচ্ছে, হয় চাঁদা দিতে হবে নতুবা তাদের মার্কায় ভোট দিতে হবে। এমন একটি উড়ো চিঠিও দেওয়া হয়েছে, সেটা আমরা প্রশাসনকে দিয়েছি। এই চিঠিটি তারা তাৎক্ষণিকভাবে ফোর্স পাঠিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে আজকেও আমার কথা হয়েছে। এখন এখানে বড় সমস্যা হলো বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া যাবে না, ভোট দিতে হবে দানের শেষে।
জি, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দাঁড়িপাল্লার বা জামায়াত ইসলামী যিনি আসনের মনোনীত প্রার্থী, তার সাথে আমাদের আজকের এই আয়োজন এখানেই শেষ হচ্ছে। আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় নরসিংদী 3-এ দেখা হবে। সে পর্যন্ত সবাই CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। ভ্রমণ নিষেধাজ্ঞা আরও সম্প্রসারণ করে 6টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিরিয়ার পাশাপাশি ফিলিস্তিন কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথিপত্রধারীরাও রয়েছেন। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী 1 জানুয়ারি থেকে। এছাড়া পূর্ণাঙ্গ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আসছে বুর্কিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়া। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাসপোর্টধারীরাও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত।